স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য পর্ব রাখছি 7। আজকে টপিক হচ্ছে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। আমাদের যে পর্যায় সারণীতে বিশেষ কিছু বিভিন্ন যে গ্রুপগুলো আছে এগুলোর যে বিভিন্ন নাম আছে সেই নাম সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসো আমরা ক্ষার ধাতু সম্পর্কে জানি। ক্ষার ধাতু ধাতু সম্পর্ক কি, ধাতু কি এটা তোমরা আগে জানো। যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3 ইলেকট্রন থাকে তারা হচ্ছে ধাতু। এই ক্ষার ধাতুগুলো কি বা কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে দেখো। ক্ষার ধাতু হচ্ছে যে সকল মৌল অক্সাইড বা হাইড্রো অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তার সঙ্গে অক্সাইড অথবা হাইড্রো অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, তাদেরকে আমরা ক্ষার ধাতু বলবো। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং পানি, ধরো সোডিয়াম এবং ক্লোরিন একত্রিত মিলিত হয়ে লবণ, এটা খাদ্য লবণ, আমাদের খাবার লবণ বলা হয় এটাকে। আর হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তারা পানি গঠন করবে। এই যে লবণ এবং পানি উৎপন্ন করবে, এরা অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অক্সাইড বা হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, তাদেরকে আমরা ক্ষার ধাতু বলবো। ক্ষার ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। এটা মাথায় রাখবা যে ক্ষার ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। 1 নম্বর যে গ্রুপটা আছে আমাদের হাইড্রোজেন ব্যতীত, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন ব্যতীত যে মৌলগুলো আছে এদেরকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু কি? যে সকল মৌল অক্সাইড বা হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতে পারে, তাদেরকে আমরা ক্ষার ধাতু বলবো। 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এবার আমরা ক্ষার ধাতু সম্পর্কে জানবো, মৃৎ ক্ষার ধাতু সম্পর্কে জানবো। মৃৎ ক্ষার ধাতু মানে কি? মৃৎ অর্থ হচ্ছে মাটি, মৃৎ অর্থ মাটি। তার মানে যে সকল ধাতুগুলো আমরা মাটিতে পাবো এই ধাতুগুলোকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলবো। যেমন যে সকল ধাতু মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করতে পারে, তাদেরকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলবো। আমাদের যে 2 নম্বর পর্যায় সারণীতে যে 2 নম্বর গ্রুপ আছে, এই 2 নম্বর গ্রুপে যে 6টা মৌল আছে এই মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। ভালো করে মনে রাখবা, 2 নম্বর গ্রুপের যে 6টা মৌল আছে এই 6টা মৌলকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে 6টা মৌল আছে এই 6টা মৌলকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলবো। তাহলে মৃৎ ক্ষার ধাতু কোনগুলো? যারা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে থাকবে এবং বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করতে পারবে, তাদেরকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলবো। পর্যায় সারণী 2 নম্বর গ্রুপ যেটা আছে এই 2 নম্বর গ্রুপে 6টা মৌল আছে, এই 6টা মৌলকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি। এবার দেখো মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুটা কি? মুদ্রা মানে তোমরা বুঝতে পারতেছো এই ধাতুগুলো দ্বারা মুদ্রা তৈরি করা হয়। আগে প্রাচীনকালে যে রাজা মহারাজারা ছিল তারা কিন্তু মুদ্রা ব্যবহার করতো। আমাদের মতো এখনকার যুগে আমরা যে এখনকার যে শতাব্দীতে টাকা ব্যবহার করি বা ডলার ব্যবহার করি এগুলো আগে ব্যবহার করা হতো না। আগে মুদ্রা ব্যবহার করা হতো। কিসের মুদ্রা তৈরি করতো? যেমন কপারের মুদ্রা তৈরি করতো, সিলভারের মুদ্রা তৈরি করতো, গোল্ড দিয়ে মুদ্রা তৈরি করতো। অর্থাৎ আমাদের যে পর্যায় সারণীতে যে 11 নম্বর যে গ্রুপটা আছে এই গ্রুপে যে 4টা মৌল আছে এই মৌলগুলোকে আমরা মুদ্রা ধাতু বলি। 4টা যে মৌল আছে এই মৌলগুলোকে মুদ্রা ধাতু বলি। যেমন 4টা মৌল কি কি আছে? কপার, সিলভার, গোল্ড, রন্টেজিয়াম। এই রন্টেজিয়াম ব্যতীত বাকি যে 3টা মৌল আছে এই 3টা মৌলকে আমরা সাধারণত মুদ্রা ধাতু বলি। আমাদের এমসিকিউতে অনেকবারে আসে, অনেক করে আসছে নিচের কোনটি মুদ্রা ধাতু। প্রশ্ন আসবে নিচের কোনটি মুদ্রা ধাতু। তোমরা মনে রাখবে 11 নম্বর গ্রুপের 4টা মৌল আছে, এর মধ্যে প্রথম 3টা যে মৌল আছে কপার, সিলভার এবং গোল্ড, এই 3টা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়। কপার, সিলভার এবং গোল্ড এই 3টা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়। এটা বারবার বলতেছি, মনে রাখবে। এখান থেকে একটা এমসিকিউ তোমরা কমন পাবাই যে প্রশ্ন আসবে নিচের কোনটি মুদ্রা ধাতু। এই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে অথবা বহুপদীতে আসতে পারে। 3টাই আসবে আলাদা আলাদা করে অপশন দিয়ে। এখন নির্ণয় করে তোমাদেরকে লিখতে হবে। মাথায় রাখবে কপার, সিলভার এবং গোল্ড এই 3টাকে মুদ্রা ধাতু বলা হয়।
যদিও 11 নম্বর গ্রুপে 4টা মৌল আছে, তার মধ্যে 3টাকে আমরা মুদ্রা ধাতু বলে থাকি। এবার আমরা নিক্টোজেন সম্পর্কে জানবো। নিক্টোজেন কি? পর্যায় সারণীর যে 15 নম্বর গ্রুপ আছে, এই 15 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এগুলোকে নিক্টোজেন বলা হয়। এখন প্রশ্ন হলো নিক্টোজেন অর্থটা কি? নিক্টোজেন অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। যে সকল মৌল প্রাণীর শ্বাসরোধ করতে সক্ষম তাদেরকে নিক্টোজেন বলে। এর মধ্যে শুধু আমরা নাইট্রোজেন যে গ্যাসটা আছে এই গ্যাসটাকে আমরা শ্বাসরোধকারী গ্যাস বলে থাকি বা নিক্টোজেন বলে থাকি। অর্থাৎ নাইট্রোজেনই হচ্ছে একমাত্র নিক্টোজেন গ্যাস, অর্থাৎ এই গ্যাসটাই শুধুমাত্র শ্বাসরোধ করতে পারে। 15 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, এই মৌলগুলো যেগুলো আছে এই মৌলগুলোকে আমরা 15 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বিশেষ করে আমরা নিক্টোজেন বলে থাকি। অর্থাৎ নিক্টোজেন মাথায় রাখবা, নিক্টোজেন অর্থ আছে শ্বাসরোধকারী। নিক্টোজেন অর্থ আছে শ্বাসরোধকারী, একমাত্র নাইট্রোজেন গ্যাসটা শ্বাসরোধ করতে সক্ষম হয়। এবার আমরা জানবো সালকোজেন সম্পর্কে। সালকোজেন আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ 16 নম্বর গ্রুপ আছে, এই 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে সালকোজেন বলে। এখন কথা আছে সালকোজেন অর্থটা কি? সালকোজেন অর্থ হচ্ছে আকরিক সৃষ্টিকারী। যে সকল মৌল আকরিক সৃষ্টি করতে পারে তাদেরকে সালকোজেন মৌল বলা হয়। এখানে শুধুমাত্র পোলোনিয়াম যে মৌলটা আছে এই পোলোনিয়াম মৌলটা আকরিক সৃষ্টি করতে পারে না। এই পোলোনিয়াম যে মৌলটা আছে এই মৌলটা আকরিক সৃষ্টি করতে পারে না, কারণ এটা একটা তেজস্ক্রিয় গ্যাস হিসেবে পাওয়া যায়। একে পোলোনিয়ামকে তেজস্ক্রিয় গ্যাস হিসেবে পাওয়া যায়। এই কারণে এই মৌলটা বিহীন বাকি যে মৌলগুলো আছে এরা প্রত্যেকে আকরিক হিসাবে পাওয়া যায়। আকরিক কোথায় পাওয়া যায়? আমরা যে ভূগর্ভে যে খনিগুলো পাই এই খনিগুলো থেকে বিভিন্ন ধরনের আকরিক হিসাবে এই মৌলগুলোকে পাওয়া যায়। অক্সিজেন, সালফার এগুলোকে আকরিক হিসাবে পাওয়া যায়। শুধুমাত্র পোলোনিয়াম যে আছে পোলোনিয়ামটা হচ্ছে তেজস্ক্রিয় গ্যাস হিসেবে পাওয়া যায়, এই কারণে এর কোনো আকরিক পাওয়া যায় না। তাহলে সালকোজেন সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা হলো। এবার আমরা জানবো হ্যালোজেন সম্পর্কে। হ্যালোজেন অর্থ কি? হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপন্নকারী। এরা লবণ উৎপাদন করতে পারে। হ্যালোজেন লবণ উৎপাদন করতে পারে। যে সকল মৌল ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করতে পারে তাদেরকে আমরা হ্যালোজেন বলবো। হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। লবণ উৎপাদনকারী। এরা ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপাদন করে। আমাদের পর্যায় সারণী যে 17 নম্বর গ্রুপ আছে, 17 নম্বর যে গ্রুপ আছে এই গ্রুপের যে মৌলগুলো আছে যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। এরা কি করে? লবণ উৎপন্ন করে। তার সঙ্গে ধাতুর সাথে, যেমন ধরো সোডিয়াম ধাতুর সাথে যদি ক্লোরিন যোগ করে দেই সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে, যা একটা খাদ্য লবণ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এরা কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করে। তার মানে হ্যালোজেন অর্থে হচ্ছে লবণ উৎপাদনকারী। যে সকল মৌল কি করতে পারবে? ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করে তাদেরকে আমরা হ্যালোজেন বলি। এদেরকে আবার দ্বিপরমাণুক বলা হয়। দ্বিমৌল বা দ্বিপরমাণু মৌল বলা হয়। দ্বিমৌল কেমন করে? এরা নিজেরাই নিজেদের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে দ্বিমৌল গঠন করে। যেমন ধরো ক্লোরিনের সঙ্গে যদি ইলেকট্রন শেয়ার করে, এরা ইলেকট্রন শেয়ার করে ক্লোরিন 2 হয়ে যাবে। যেমন ক্লোরিন 2, ব্রোমিন 2, আয়োডিন 2। এরা নিজেরাই নিজেদের মধ্যে কি করে? ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল গঠন করে বা দ্বিপরমাণু গঠন করে। তাহলে আমরা বলবো 17 নম্বর গ্রুপে পর্যায় সারণীর 17 নম্বর যে গ্রুপ আছে এই গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা হ্যালোজেন বলবো। আর হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। কার সঙ্গে লবণ উৎপাদন করবে? নিশ্চয়ই এই যেহেতু এগুলো হচ্ছে অধাতু, কারণ আমরা জানি পর্যায় সারণীতে ডান থেকে বামের দিকে যত যাবো তত আমরা অধাতু পাবো। এগুলো হচ্ছে অধাতু ধাতুর সঙ্গে যুক্ত হয়ে এরা লবণ উৎপাদন করবে। যারা লবণ উৎপাদন করতে সক্ষম তাদেরকে আমরা হ্যালোজেন বলবো। এবার আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে জানি। নাম শুনে অনেকে তোমরা বুঝতে পারছো নিষ্ক্রিয় গ্যাসটা কি? নিষ্ক্রিয় গ্যাস কি? পর্যায় সারণীর যে 18 নম্বর যে গ্রুপ আছে এই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা
গ্রুপ 18 মৌল। এই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। কেন এরা নিষ্ক্রিয় কেন? কারণ আমরা দেখেছি যতগুলো মৌল আছে এরা ইলেকট্রন ভাগাভাগি করে তাদের সর্বশেষ কক্ষপথ যে আছে এই কক্ষপথে ইলেকট্রন ফিল আপ করতে চায়, পূর্ণ করতে চায়। এই পূর্ণ করতে চাইতেই তাদেরকে বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়। কিন্তু পর্যায় সারণীতে 18 নম্বর যে গ্রুপ আছে এই গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোর সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই তারা কারোর সঙ্গে ইলেকট্রন ভাগও করে না বা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ এরা নিষ্ক্রিয় হিসেবে থাকে। এরা কারোর সঙ্গে যুক্ত হয় না বা কাউকে কোনো কিছু দিতেও চায় না। এই কারণে তারা নিষ্ক্রিয়, সক্রিয় না। সক্রিয় তখনই হবে যখন তার মধ্যে আকাঙ্ক্ষা থাকবে। এর তো আকাঙ্ক্ষা নাই, কারণ হিলিয়াম বাদে যে গ্যাসগুলো আছে হিলিয়াম, নিয়ন, রেডন, জেনন, ক্রিপ্টন, এই যে গ্যাসগুলো আছে এর মধ্যে হিলিয়াম বাদে বাকি যে মৌলগুলো আছে এই মৌলগুলো সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ থাকে, যার কারণে তাদের মধ্যে কোনো ইলেকট্রন ঘাটতি নেই। ওদের যদি অষ্টক পূর্ণ থাকে ওরা তো ইলেকট্রন নিয়ে কোথায় রাখবে? ওদের তো রাখার জায়গা নেই। এই কারণে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারোর সঙ্গে ইলেকট্রন ভাগাভাগি করে না, কাউকে ইলেকট্রন দেয় না বা কারোর কাছ থেকে নেয় না। এই কারণে এই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবার আমরা জানবো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে, খেয়াল রাখবে, পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 নম্বর যে গ্রুপ আছে এই গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। কেন অবস্থান্তর মৌল বলা হয়? এদেরকে অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল বলা হয়। কেন বলা হয়? এই মৌলগুলো যাদের সঙ্গে যুক্ত হয় সেই যৌগটা, এই মৌলগুলো যে মৌলের সঙ্গে যুক্ত হয় সেই মৌলটা রঙিন দেখায়। কি দেখায়? রঙিন দেখায়। এরা কালার তৈরি করে। এই কারণে এই মৌলগুলোকে ডি ব্লক মৌল বলা হয় অথবা অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ এটাকে কি বলবো আমরা? ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌলকে ডি ব্লক মৌল বলা হয় অথবা এরা কালার সৃষ্টি করে বা কালার তৈরি করে বা রঙিন যৌগ গঠন করে, এই কারণে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে 12 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয় বা ডি ব্লক মৌল বলা হয়। এরা এই মৌলগুলোকে, যে এই অবস্থান্তর যে মৌলগুলো আছে এই মৌলগুলো আবার বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে। বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে। এখন আসলে আমরা প্রভাবক কি সেটা জানি। প্রভাবকটা কি? প্রভাবক হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে অথবা হ্রাস করতে পারে, কিন্তু বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বলে। যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে আবার কমায় দিতে পারে, কিন্তু বিক্রিয়া শেষে কি করবে? এরা নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বলে। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে। নিকেল একটা অনুঘটক হিসেবে কাজ করে। প্রভাবক অর্থ হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন এবং পানি উৎপন্ন করে। অর্থাৎ এরা কি করে? অনুঘটক বা প্রভাবক হিসেবে। কিন্তু বিক্রিয়া শুধু দেখা যাচ্ছে নিকেলে থাকবে, এদের কোনো পরিবর্তন হবে না, গঠন বা ভরে কোনো পরিবর্তন হবে না। এই কারণে এরা প্রভাবক হিসেবে কাজ করে। তার মানে অবস্থান্তর মৌলগুলোকে আমরা রঙিন মৌল বলবো এবং এরা প্রভাবক হিসাবেও কাজ করবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।